পাকিস্তান ও ইরান থেকে বের করে দেয়া হচ্ছে আফগান শরণার্থীদের। নিজ দেশেও অনিশ্চয়তা। মুসলিম দুই প্রতিবেশী দেশই কি এখন শত্রু? শুল্ক ইস্যুতে আমেরিকাকে পাল্টা জবাব ভারতের। বাড়ছে তিক্ততা। ক্ষমতায় টিকতে কি ট্রাম্পের চেয়ে পুতিনে ভরসা রাখছেন মোদি? গাজায় ফিলিস্তিনি নিধনের প্রমাণ মুছে দিতে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল। অভিযোগ আল জাজিরার। বিশ্বজুড়ে চলছে নিন্দা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ঘরছাড়া আফগান শরণার্থীদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ আরও জোরালো করেছে দুই প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। তীব্র উচ্ছেদ অভিযানের মুখে ইসলামাবাদের পার্কে আশ্রয় নিয়েছে শত শত নারী, শিশু ও বৃদ্ধ, যাদের ঘরবাড়ি নেই, খাবার নেই আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। সেপ্টেম্বরের 1 তারিখের আগে সবাইকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার। ইরান থেকেও চলছে ফেরত পাঠানো। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই দ্বিমুখী উচ্ছেদ কেবল আফগানদের সংকটকে আরও গভীর করবে। কেন তাদের তাড়াচ্ছে দেশ দুটি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক পার্কে খোলা আকাশের নিচে ক্ষুধা ও আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো আফগান শরণার্থী। বৃষ্টিতে ভিজে একাকার, মাথা গোজার ঠাঁই। মুসলিম হয়েও সীমান্তের দুই পাশের দেশ ইরান ও পাকিস্তানে তাদের মিলছে না একটুখানি আশ্রয়। আফগানিস্তান থেকে বিভিন্ন সময়ে আসা এসব শরণার্থীদের তাড়িয়ে দেওয়ার জন্য কঠোর অভিযান চালাচ্ছে পাকিস্তান ও ইরান। এমন অমানবিক আচরণের জেরে প্রশ্ন উঠেছে, জীবনের ঝুঁকি জেনেও প্রতিবেশী রাষ্ট্র দুটো কেন আফগান উদ্বাস্তুদের ফেরত পাঠাচ্ছে? আমরা ভয়াবহ অবস্থায় আছি। আকাশই আমাদের একমাত্র ছাদ, আর মাটি আমাদের বিছানা। আমাদের সঙ্গে অসহায় মানুষ আছে, 18 দিনের শিশু আর বয়স্ক বাবা মা। কোথায় গেছে মানবাধিকার? কতদিন বিশ্ব আমাদের অবহেলা করবে? আমাদের কিছু হলে UNHCR, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ আর পাকিস্তান সরকার সবাই দায়ী থাকবে। চলতি বছর 1 সেপ্টেম্বরের মধ্যে সকল নথিভুক্ত আফগান শরণার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার আগেই তাদের ফেরত পাঠানো শুরু হয়েছে। উচ্ছেদের শিকার পরিবারগুলো বলছে, এর ফলে বন্ধ হয়ে যাবে সন্তানদের পড়াশোনা। বর্তমান আফগান সরকারের দমন নীতির শিকার হবে নারীরা। নিরাপত্তার অনিশ্চয়তা আবারও ফিরবে দুঃস্বপ্ন হয়ে। আমার সন্তানরা যদি আফগানিস্তানে যেতে বাধ্য হয়, কি করবে তারা? ওরা পাকিস্তানি বন্ধুদের সাথে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করে। স্বাধীনতা দিবসে টি-শার্টও পরতে চায়। এটা ভাবলেই আমার মন ভেঙে যায়। এখন আমাদের এমন এক দেশে ফেরত পাঠানো হচ্ছে যেখানে মেয়েদের শিক্ষা, স্বাধীনভাবে চলাফেরা আর নিরাপত্তা নিয়ে ভয় ও অনিশ্চয়তা ছাড়া কিছু নেই। আমার মেয়ে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু আফগানিস্তানে মেয়েদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। হুট করে নিখোঁজ হয়ে যাওয়া, হয়রানি আর সহিংসতার খবর আসে নিয়মিত। 2021 সালে ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের ইসলামী সরকার নারীর শিক্ষা, কর্মসংস্থান ও জীবনযাপনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। শরিয়া শাসনের ভিত্তিতে দেশটিতে নারী অধিকার রক্ষার দাবি করে আসছে প্রশাসন, কিন্তু বাস্তবতা নিয়ে রয়েছে নানা রকম অভিযোগ। পাকিস্তানে আশ্রয় নেয়া আফগান শরণার্থীরা ভুগছেন চরম খাদ্য সংকটেও। তারপরও নিজ দেশের অনিশ্চিত জীবনে ফিরতে চান না তারা। আমরা এখানে নিজেদের চেষ্টায় রান্নার জোগাড় করছি। কেউ 100 টাকা দেয়, কেউ 50 টাকা। সেই টাকায় নিজেরাই বাজার করি। কোনো NGO, দূতাবাস, এমনকি পাকিস্তান সরকারও খাবারের বিষয়ে আমাদের সাহায্য করছে না। জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে আমরা এখানে এসেছি। কেন এসেছি? অবশ্যই আফগানিস্তানে ফেরত যাওয়ার জন্য নয়। আমরা সেখানে ফিরতে পারবো না, কারণ ওখানে সবাই বিপদের মধ্যে আছে। স্কুল, বিশ্ববিদ্যালয়, চাকরি সব বন্ধ। আমাদের অবস্থার দিকে নজর দেয়া ও সংকটের সমাধান করা জাতিসংঘের দায়িত্ব। 2023 সালের শেষ দিকে ইলিগ্যাল ফরেইনার্স রিপেট্রিয়েশন প্ল্যানের অংশ হিসেবে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর এই অভিযান চালু করে পাকিস্তান। মানবাধিকার সংগঠনগুলোর কড়া সমালোচনার মুখেও কার্যক্রম বন্ধ করেনি ইসলামাবাদ। চলতি বছর পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত গেছে 21 লাখের বেশি শরণার্থী। ইরান থেকেও এখন ব্যাপক হারে আফগানদের ফেরত পাঠানো শুরু হয়েছে। এসব অসহায় শরণার্থীর প্রশ্ন, মুসলিম প্রতিবেশীরাই যদি কেড়ে নেয় শেষ আশ্রয়, তাহলে কোথায় যাবে তারা? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
শুল্ক ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপে আরও নাজুক হচ্ছে আমেরিকা ভারত সম্পর্ক। যুক্তরাষ্ট্রের বাড়তি 50% শুল্ক আরোপের জেরে এবার নতুন করে মার্কিন অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেছে ভারত। এর মধ্যেই বাতিল হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ওয়াশিংটন সফর ও কয়েকশো কোটি ডলারের চুক্তি। থেমে গেছে জেনারেল ডায়নামিক্স ও লকহিড মার্টিনের অস্ত্র কেনার আলোচনা। এখন প্রশ্ন হলো, এর মধ্যে দিয়ে কি আরও গভীর যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বন্দ্ব? ক্ষমতায় টিকতে মোদী সরকার কি আমেরিকার বদলে রাশিয়ার উপর ঝুঁকছে? হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। মার্কিন নীতির বিরুদ্ধে এই প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া দেখালো নয়াদিল্লি। দেশটির উচ্চ পর্যায়ের কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে গত 8ই আগস্ট এসব তথ্য প্রকাশ করে প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ওয়াশিংটন সফরে পাঠানোর পরিকল্পনা করছিল মোদী সরকার। সেই সফরে আনুমানিক 360 কোটি ডলারের অস্ত্র কেনার ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সম্পূর্ণ কার্যক্রম। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা স্থগিত করে পাল্টা জবাব দিচ্ছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত। এই যুক্তি দিয়ে গত 6ই আগস্ট ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে দেশটির উপর মোট শুল্ক দাঁড়ায় 50%। চলমান তিক্ততার জেরেই এই মুহূর্তে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ডায়নামিক্সের স্ট্রাইকার যুদ্ধযান এবং রেথিয়ন ও লকহিড মার্টিনের জেভলিন ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা স্থগিত করল ভারত। অবশ্য এই খবর অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, দুই দেশের মধ্যে ক্রয় প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলছে। চীনের বিরুদ্ধে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা। গত ফেব্রুয়ারিতে মোদি ও ট্রাম্প যৌথভাবে 6টি বোয়িং P-81 নজরদারি বিমান সহ বড় অস্ত্র চুক্তির ঘোষণা দেন। কিন্তু দিল্লি ওয়াশিংটনের শুল্ক বিরোধের কারণে সমরাস্ত্র কেনা স্থগিত হলেও এখনও ভাঙেনি রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক। অন্যদিকে রাশিয়ার সমান দামে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে তেল পেলে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে রাজি নয়াদিল্লি, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ভারত সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে 4 দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি বরাবর নাকচ করেছে দিল্লি। সেই সংঘর্ষের কয়েক সপ্তাহ পর পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি ভারতের কাছে কূটনৈতিকভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সবকিছু মিলিয়ে প্রতিরক্ষা ও বাণিজ্য দুই দিকেই দ্বিপাক্ষিক সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে তীব্র অনিশ্চয়তার মুখে। এর ফলে বড় রকমের ধাক্কা খেয়েছে ওয়াশিংটন দিল্লির কৌশলগত ঘনিষ্ঠতা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত। দীর্ঘদিন ধরে রাশিয়াই তাদের প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক সময়ে ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার দিকে ঝুঁকছে মোদী সরকার। এবার মার্কিন অস্ত্র কেনা স্থগিতের পদক্ষেপ হয়তো আমেরিকার অস্বস্তি বাড়াবে। তবে দীর্ঘমেয়াদে এই কূটনৈতিক হুমকি আলোচনার দরজা খুলবে নাকি দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও গভীর করবে, সেটা নিয়ে থাকছে সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভোটার তালিকা সংশোধনের দাবিতে ভারতের বিরোধী জোট ইন্ডিয়ার নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছে দিল্লি পুলিশ। ধস্তাধস্তিতে আহত অনেকে। আটকের মুখে পড়েছেন রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের নেতারা। একে সংবিধান বাঁচানোর লড়াই বলেছেন রাহুল। গত 1 আগস্ট নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী SIR প্রত্যাখ্যান করে সোমবার প্রতিবাদী কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধী দলীয় জোট ইন্ডিয়া। নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে সকালে পার্লামেন্ট থেকে পদযাত্রার শুরু হলে বাধা দেয় দিল্লি পুলিশ। জোটে না থাকলেও এই কর্মসূচিতে ছিল আম আদমি পার্টি। আটকের কিছুক্ষণ পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল, প্রিয়াঙ্কা সহ অন্যান্য দলের জনপ্রতিনিধিদের ছেড়ে দেয় পুলিশ। পদযাত্রার অনুমতি নেওয়া হয়নি। পুলিশের এমন বক্তব্যে বিরোধী জোটের নেতারা বলেছেন, দিল্লির রাস্তায় হাঁটতে বিধায়কদের অনুমতি লাগে না। নেত্রীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় চুল টানা সহ শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ সময় অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র,
সাগরিকা ঘোষ, মিতালি বাগসহ বেশ কয়েকজন বিধায়ক। অভিযোগ রয়েছে, সংশোধিত ভোটার তালিকায় বিহারেই বাদ পড়েছে অন্তত ৬৫ লাখ নাম। এই ঘটনায় মামলা চলছে সুপ্রিম কোর্টে। পরিসংখ্যান দিয়ে রাহুল দাবি করেছেন, আগামী অক্টোবর বা নভেম্বর বিহারে, এরপর পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ভোট চুরি করে জয় পেতে নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে বিজেপি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে এবার আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিন্দা। গেল প্রায় ২ বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের খবর প্রচারে সবচেয়ে বেশি সরব কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি। তাদের অভিযোগ, গাজার ভেতরে চলমান নৃশংসতার চিত্র যাতে বিশ্ববাসী না পায় সেজন্য চলছে এই সাংবাদিক হত্যা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কিছুদিন আগেও প্রিয় মেয়ের সাথে হাসিতে মেতেছিলেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ। গাজায় ইসরায়েলি বর্বরতার সংবাদ বিশ্বের কাছে তুলে ধরতে বলিষ্ঠ কণ্ঠ ছিলেন আনাস, সরব ছিলেন সামাজিক মাধ্যমেও। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার জেরে প্রাণ হারালেন আনাসও। গাজার আল শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আল জাজিরা মিডিয়ার একটি তাঁবুতে লক্ষ্যভিত্তিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যে হামলায় প্রাণ হারান আল জাজিরার ৫ জন সংবাদকর্মী। এই হামলায় নিহত হওয়া অন্যান্যরা হলেন প্রতিবেদক মোহাম্মদ কুয়াইকে এবং ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। আল জাজিরা এক বিবৃতিতে এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসাবে আখ্যা দিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসিকে আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মৌয়াদ জানান, আল শরীফ একজন অনুমোদিত সাংবাদিক ছিলেন। গাজায় চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠ ছিলেন তিনি। মৌয়াদ আরও বলেন, তারা ফ্রন্টলাইনে ছিলেন না, সাংবাদিকের তাঁবুতেই ছিলেন। ইসরায়েলি সরকার যে গাজার ভেতরের সংবাদ কাভারেজ বন্ধ করতে চায়, এটিই তার প্রমাণ। আধুনিক ইতিহাসে এমন কিছু আমি দেখিনি। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তবে তাদের দাবি, আনাস আল শরীফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্বে ছিলেন, যদিও আল জাজিরা এই দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেন, আনাস আল শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের প্রমাণ নেই। তার ভাষায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন কাজ। চলমান গণহত্যা বন্ধ করতে এবং সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা অবসানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সব সংস্থাকে আহ্বান জানিয়েছে আল জাজিরা। সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান জিডারিক। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন মিশন। দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে সংবাদদাতা হিসেবে কাজ করে আসছিলেন ২৮ বছর বয়সী আনাস আল শরীফ। আল জাজিরার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। নিহত হওয়ার কিছুক্ষণ আগে আনাস আল শরীফ সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, গাজার পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ শুরু হয়েছে। মৃত্যুর সময় স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে গেছেন আনাস। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় অভিযান শুরু করার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হামাসের সদস্য হিসাবে অভিযুক্ত করে আসছে, যা অধিকার সংগঠনগুলোর ভাষায় তাদের সংবাদে ইসরায়েলি নিপীড়ন উন্মোচন ঠেকানোর কৌশল। ইসরায়েলি সেনাবাহিনী বোমাবর্ষণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২০০-এরও বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে হোমলেস মানুষদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের সরাসরি কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন তিনি। স্থানীয় সময় রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে ওয়াশিংটন ছাড়তে হবে, তাদের বসবাসের জায়গা দেওয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে, আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে। প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে। তবে কোনো আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন, এ নিয়ে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ ফেডারেল জমি ও ভবনের উপর সীমাবদ্ধ। এই ঘোষণার নেপথ্যে রয়েছে ডিসিতে সংঘটিত সাম্প্রতিক এক সহিংসতার ঘটনা। কয়েকদিন আগে এক প্রশাসনিক কর্মকর্তার উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হন ট্রাম্প। এদিকে রাজধানীতে এখন অপরাধের ঘটনা আগের তুলনায় কম বলে দাবি ওয়াশিংটন ডিসির মেয়র মুইরেলের।
তুরস্কের 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, নিহত হয়েছে একজন, আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক। রবিবার স্থানীয় সময় রাত 8টার দিকে উত্তর পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তি স্থল ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিয়াকাব জানিয়েছেন, সিনদিরগিতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের কিছুক্ষণ পরই এক বৃদ্ধার মৃত্যু হয়। ওই অঞ্চলে 16টি ভবন ধসে পড়েছে। ভবনগুলো বেশিরভাগই পরিত্যক্ত ও অব্যবহৃত। ভেঙে পড়েছে 2টি মসজিদের মিনারও। আহতদের অবস্থা গুরুতর নয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিম্ন জন্মহারের কারণে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ক্রমশ ছোট হয়ে আসছে। শেষ 6 বছরে বাহিনীর আকার 20% হ্রাস পেয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্র। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কর্মকর্তারা বলছেন, এভাবে চলতে থাকলে নেতৃত্বজনিত সংকটে আগামীতে অভিযান চালানোর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। পরিসংখ্যান বলছে, মূলত চলতি শতাব্দীর শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার সেনা সদস্য কমতে শুরু করে। এই অবধি এসে তা জটিল পর্যায়ে পৌঁছেছে। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। বিশ্বে সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া। এর জেরে বর্তমানে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়ার মতো প্রাপ্তবয়স্ক পুরুষের সংখ্যা দ্রুত হারে কমছে। 10 আগস্ট প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ 6 বছরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আকার 20% হ্রাস পেয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বাহিনীতে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক সেবার উপযোগী পুরুষের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় কর্মকর্তা পর্যায়ে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে আগামীতে বাহিনীর কার্যক্রম বা যে কোনো অভিযান পরিচালনায় সংকট দেখা দিতে পারে। বিবিসি জানিয়েছে, ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য চু মি এর কাছে পেশ করা হয় প্রতিবেদনটি। তার কার্যালয় এটি প্রকাশ করেছে। এতে বলা হয়, চলতি শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে প্রায় 6,90,000 সৈন্য ছিল। তখন থেকেই এই সৈন্য ধীরে ধীরে কমতে শুরু করে। দ্বিতীয় দশকের শেষ দিকে সেনা সংখ্যা হ্রাসের গতি আরও বাড়তে থাকে। এর ফলস্বরূপ বর্তমানে বাহিনীতে সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 4,50,000-এ। সরকারি তথ্য অনুসারে 2019 থেকে 2025 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় 20 বছর বয়সী পুরুষের সংখ্যা 30% হ্রাস পেয়ে 2,30,000-এ নেমে এসেছে। সাধারণত এই বয়সেই শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানকার পুরুষরা সামরিক বাহিনীতে নথিভুক্ত হয়। পরিসংখ্যান বলছে, বিশ্বের সবচেয়ে দ্রুত বুড়িয়ে যেতে থাকা জনগোষ্ঠীটি বর্তমানে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে বিশ্বের মধ্যে সবচেয়ে কম প্রজনন হারের দেশও এটি। 2024 সালে এর প্রজনন হার ছিল মাত্র 0.75%। এই হার দিয়ে বোঝা যায় সন্তান জন্মদানের বয়সে একজন নারী গড়ে কতটি সন্তান জন্ম দেবেন। পরিসংখ্যান মতে 2020 সালে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ছিল সর্বোচ্চ 5,18,00,000। সরকারের পূর্বাভাস অনুযায়ী 2072 সালের মধ্যে এই জনসংখ্যা কমে দাঁড়াবে মাত্র 3,62,00,000-এ। এদিকে বর্তমানে বাহিনীতে প্রয়োজনের তুলনায় 50,000 সেনা সদস্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাঝে নন কমিশনড অফিসার পদে ঘাটতি আছে 21,000 জনের। সব মিলিয়ে সেনা সদস্য কমতে থাকায় ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতজনিত শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে বৈরী সম্পর্ক থাকা উত্তর কোরিয়ায় বর্তমানে প্রায় 12 লাখ সক্রিয় সেনা সদস্য আছে বলে ধারণা করা হয়। যদিও সামরিক খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সক্ষমতা বেড়েছে, তারপরও যে কোনো বাহিনীর জন্য সক্রিয় সেনা সদস্য সবচেয়ে বেশি জরুরি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।